নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘন্টা খানেকের এই সফরে আপনাদের স্বাগত। মস্ত মস্ত গাল ভরা পদ, কেউ প্রেসিডেন্ট, কেউ সিকিউরিটি অ্যাডভাইজার, কেউ আবার গ্রুপ মিডিয়া সিইও। কিন্তু নাম যাই হোক না কেন, আসল কাজটা অনেকে বলছেন শাসক দল আর সারদার মধ্যে সমন্বয় করে চলা। আর সেই জন্যই যখন সারদায় চাকরি পাচ্ছেন, তারপরে দলেও উল্কার মতো উত্থান, বিপুল বেতন। তবে সেই বেতনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু শাসক দলের ঝান্ডার। ইডি এবং সিবিআই তদন্তে ঠিক এটাই উঠে এসেছে। এতটা সহজ, এতটা লোভনীয় ছিল সেই চাকরিগুলো। তাই নিয়েই আমাদের আজকের বিতর্ক। আমাদের আজকের বিষয়, বেতনে বিপুল টাকা, কোন দায়িত্ব পালন সারদার প্রভাবশালীদের। আবার একদিকে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা রিজু ঘোষাল। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার আছে কিনা জানি না, কিন্তু দুই সরকার আছেন, বিজেপি নেতা অসীম সরকার এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। কিন্তু তার আগে, বিতর্ক শুরুর আগে আমি আসবো আজকের খবরে। ইডি সূত্রের খবর, আরও একবার নোটিশ পাঠানো হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষকে। এবং পাশাপাশি আজকে সকালের ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে যে সারদা মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকে। দেখুন, সারদা কাণ্ডে আরও বাড়তে পারে তৃণমূলের অস্বস্তি। ইডি সূত্রে খবর, তারা নোটিশ পাঠাতে চলেছে বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষকে। কারণ 4 মাস আগে অর্পিতা ঘোষের বয়ান রেকর্ড করার পর তাঁর কাছ থেকে যে নথি চাওয়া হয়েছিল তা তিনি এখনও দেননি বলে ইডি সূত্রে দাবি। সেই কারণেই অর্পিতাকে নোটিশ পাঠানো হচ্ছে। যদিও তৃণমূল সাংসদের দাবি, তাঁর কাছে ইডি কোনো নথি চায়নি। তো আমি এখনো কোনো নোটিশ পাইনি। দ্বিতীয়ত আমাকে নথিপত্র কিছু জমা দিতে বলা হয়নি। ইনফ্যাক্ট আমার কাছে তো কিছু নেই। আমার ইয়েটা আছে, কি বলে, অফার লেটার ছাড়া আমার কাছে তো কোনো নথিপত্রই নেই। আমি জমা দেবো কি? সারদার একটি চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর ছিলেন অর্পিতা ঘোষ। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে মাসে প্রায় 1 লক্ষ টাকা পেতেন তিনি। আমি সারদা গ্রুপ থেকে যে চাকরিটা করতাম, এখন সময় থেকে আমি স্যালারি পেতাম 85,000 টাকা, আর 15,000 টাকা আমাকে কনভেন্স বাবদ দেওয়া হতো। এর বাইরে আমি সারদা গ্রুপ থেকে 1 পয়সাও পাইনি। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নর 24টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি, যাতে মিলেছে প্রায় 45 লক্ষ টাকা। আগামী সপ্তাহে তার সম্পত্তি এবং অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারদা কর্ণধার সুদীপ্ত সেন শুভা প্রসন্নকে যে 6 কোটি টাকা দিয়েছিলেন তার হদিশ পেয়েছে ইডি। পাশাপাশি হদিশ মিলেছে মুম্বাইয়ে শিল্পীর একটি ফ্ল্যাট এবং রাজারহাটে তাঁর কয়েকটি জমির। সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শেষ হলে তৃণমূল ঘনিষ্ঠ এই শিল্পীর নাম সারদা মামলার চার্জশিটে ঢোকাবে কেন্দ্রীয় সংস্থা। এমনই বলা হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদনে। এবিপি আনন্দ। তন্ময়বাবু, অনেকেই বলছেন যে এই যে বিপুল পরিমাণ খরচ সুদীপ্ত সেন তার কোম্পানি থেকে করেছেন, এটা কিন্তু কোনো ব্যক্তির জন্য খরচ নয়, পেশাদারদের জন্য খরচ তো নয়, এটা আসলে ঝান্ডার জন্য খরচ। আপনাদের দলের ঝান্ডা ততটা দর ছিল না, কিন্তু সারদাতে শাসক দলের, তৎকালীন শাসক দলের এবং বর্তমান শাসক দলের ঝান্ডার দর তো বিপুল, এবং সেই ঝান্ডার দরে ব্যক্তি লাভবান হয়েছেন। তৃণমূল কংগ্রেস সারদাকে রাজনৈতিক সুরক্ষা দিয়েছে, সারদা তৃণমূল কংগ্রেসকে অর্থ দিয়েছে। এটা আজকে প্রোটেকশন মানি বলছেন, সারদাকে দিতে হয়েছে, বাধ্য হয়েছে ন্যাচারালি। এইটা আজকে পিপলস পারসেপশনে এইটা অনেক দিন ধরে ছিল। আপনি যদি এসএফআইওর সর্বশেষ প্রকাশিত রিপোর্ট দেখেন, তাহলে দেখবেন সেই রিপোর্টে এই যে কথাটা আমি বললাম যে একজন রাজনৈতিক সুরক্ষা দিয়েছে আর একজন অর্থ দিয়েছে, এই রাজনৈতিক শক্তির বিকাশ এবং ওই অর্থের বিকাশের ভিতর আপনি একটা সাযুজ্য পেয়ে যাবেন, ব্যালেন্স শিট মিলে যাবে। কিন্তু এইসব বলার আগে আমি আপনাকে একটা অন্য সংবাদ দিতে চাই, তো উদ্বেগের সংবাদ আমাদের কাছে, সকলের কাছে। অভিজিৎ দত্ত বলে ইডির একজন অফিসার উত্তরপাড়ায় থাকেন, আপনারা এখনো পৌঁছতে পারেননি তার কাছে। গত রোববার দিন 20-25 জনের একটা বাহিনী, তিনি যখন সাইকেল নিয়ে ফিরছিলেন, 20-25 জনের একটা বাহিনী, তিনি বাজারে গেছিলেন। আচ্ছা, হ্যাঁ, তাকে ফেলে মারধর করে। আচ্ছা, তারপরে হচ্ছে উত্তরপাড়া থানায় সেটার এফআইআর করা হয়েছে। এখন পর্যন্ত সম্ভবত কেউ গ্রেপ্তার হননি।
ইডিতে চাকরি করেন এমন আরো যারা বিভিন্ন এইরকম আছেন, এবং তিনি, তার পরিবার, তার স্ত্রী, একজন ছোট কন্যা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। হ্যাঁ, আরো অনেকে এইরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন, যাদেরকে ধরে ধরে হচ্ছে ভয় দেখানো হচ্ছে। আর একটা সংবাদ, সেটা হচ্ছে যে একটু আগে আপনি শুভাপ্রসন্ন ভট্টাচার্যের কথা উল্লেখ করলেন। তিনি যে সময়টায় নিরুদ্দেশ ছিলেন, যখন মানে কলকাতাবাসী প্রায় এরকম ভাবছিল যে কলকাতা লন্ডন হওয়ার দিকে এগোচ্ছে, কারণ কলকাতা থেকে কাক উধাও হয়ে গেছে, এইটা যে টাইমটা ছিল, সেই টাইমটায় ভদ্রলোক কোথায় ছিলেন? আমি অসীমবাবুকেই অনুরোধ করব একটু ভালো করে সংবাদ নিতে, যেহেতু দিল্লিতে আপনারা সরকার চালাচ্ছেন। কোনো একজন বিশিষ্ট শিল্পপতি তাকে সঙ্গে নিয়ে দিল্লিতে কি কারো কারো দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছেন? একটু সংবাদ সংগ্রহ করা প্রয়োজন, কারণ আমরা যারা এখানে আছি তারা সকলেই, সুমন সহ নিশ্চয়ই চাই যে সারদা কাণ্ডের প্রতারিত যে 2 কোটি মানুষ, এই 17 লক্ষ 18 লক্ষ মানুষ, এই 17 লক্ষ 18 লক্ষ মানুষ ন্যায্য বিচার পাক। যে 107 জন আত্মহত্যা করেছেন তাদের পরিবার ন্যায্য বিচার পাক। আর সুপ্রিম কোর্ট যা বলেছেন সিবিআইকে, যে এর পেছনে প্রভাবশালী যারা আছে তাদেরকে খুঁজে বের করা হোক, এই সুপ্রিম কোর্টের নির্দেশটা সম্ভবত আমরা সকলেই মানতে চাই এবং সকলেই আমরা চাই এইটা হোক। তাহলে এইটা হওয়ার সঙ্গে যেহেতু এই নামগুলো যুক্ত হয়ে যাচ্ছে, ফলে এই লোকগুলো নিরুদ্দেশ হয়ে থাকার সময় কোথায় থাকছে না থাকছে সেটা জানাটাও পশ্চিমবঙ্গবাসীর প্রয়োজন হচ্ছে। আপনারা দিল্লি চালাচ্ছেন, আপনাদের একটু বাড়তি দায়িত্ব তো নিতেই হবে। ফাইন, আমি যাব, কিন্তু তার আগে দর্শকদের দেখাতে চাইবো যেটা আমি বলছিলাম, যে এই পদ, এই ব্যক্তি, সব থেকে বড় কথা এই বিপুল অঙ্কের বেতন। আজকে সুদীপ্ত সেন সিবিআই বা ইডিকে বলছেন যে মিডিয়া চালাতে গিয়ে তিনি ডুবে গেলেন। তার একটা কারণ, নিঃসন্দেহে অর্থ, ক্রমাগত অর্থ জুগিয়ে যাওয়া। দেখুন, কে কাকে খুঁজে নিয়েছিল জানা নেই, তবে এ যেন ছুটিতে লুটির মতো বিষয়, একে অপরের পরিপূরক। সারদার সঙ্গে তৃণমূলের একাংশের সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে এমনটাই কটাক্ষ করে বলে থাকেন বিরোধীদের কেউ কেউ। কুণাল ঘোষ, সাসপেন্ডেড সাংসদ, তৃণমূল কংগ্রেস, গ্রুপ মিডিয়া সিইও, সারদা গোষ্ঠী। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক। ব্রিগেডের সভায় সঞ্চালকের গুরুদায়িত্ব দিয়ে পথ চলা শুরু, তারপর কার্যত ছায়া সঙ্গী। জেলা সফর থেকে দিল্লি যাত্রা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই কুণাল ঘোষ। এরই মধ্যে সারদার সংবাদ মাধ্যমের দায়িত্ব সেই কুণালের ওপরই অর্পণ করেন সুদীপ্ত সেন। বেতন মাসে 15 লক্ষ টাকা, আগে পেতেন 60,000 টাকার কাছাকাছি। এসএফআইওকে দেওয়া বয়ানে অন্তত এমনটাই দাবি করেছেন খোদ সুদীপ্ত সেন। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, শুধুমাত্র সাংবাদিকতার জন্যই কুণালের বেতন রাতারাতি 60,000 থেকে 15 লক্ষ টাকা হয়ে গিয়েছিল, নাকি নেপথ্যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক? সেই সম্পর্কের সুবাদেই কি সারদা গোষ্ঠীর চ্যানেল 10-এর অনুষ্ঠানে কুণালের সঞ্চালনায় মুখ্যমন্ত্রীকে অতিথি হিসেবেও দেখা গিয়েছে? অর্পিতা ঘোষ, লোকসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস, এক্সিকিউটিভ এডিটর, এখন সময় সারদা গোষ্ঠী। অধুনা তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ একসময় সারদা টিভি চ্যানেল এখন সময়ের এক্সিকিউটিভ এডিটর ছিলেন। এই চ্যানেল আবার তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নর কাছ থেকে কিনেছিলেন সুদীপ্ত সেন। চ্যানেলের মাথায় বসার সময় অর্পিতা ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব। তারপর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় পাঠান। আহমেদ হাসান ইমরান, রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস, এক্সিকিউটিভ এডিটর, কলম। সারদার আরও একটি সংবাদ মাধ্যম কলমের মাথাতেও ছিলেন অধুনা আরেক তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান। সুদীপ্ত সেনের মালিকানাধীন কলম সংবাদপত্রের এক্সিকিউটিভ এডিটর ছিলেন তিনি। তাকেও রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কলম পত্রিকার নতুন করে উদ্বোধনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের প্রশ্ন, বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদেরই বা কেন নিজের সংবাদ মাধ্যমগুলির মাথায় বসিয়েছিলেন সুদীপ্ত সেন? তাহলে কি তারা তৃণমূলের সঙ্গে সারদার সংযোগকারী হিসেবে কাজ করতেন? এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অসীমবাবু, আমরা যখন কথা শুরু করছি তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিল্লি পৌঁছে গেছেন। দুটো সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও তিনি বিক্ষোভ এবং ধর্নায় বসতে পারেন, এটা তিনি নিজেও বলেছিলেন। বসবেন কিনা এই মুহূর্তে কোনো খবর নেই, কোনো কনফার্মেশন নেই। উল্টোটাও হতে পারে যে গতবারের মতো অরুণ জেটলি, রাজনাথ সিংহ, আদবানির বাড়িতে গিয়ে দেখা করবেন এবং আবার সেই জল্পনা হবে যে উনি কি সিবিআই সামলাতে চাইছেন। কোনটা হবে? দেখুন, আমি জ্যোতিষী নই, জ্যোতিষ চর্চা করা না, জ্যোতিষী না আমি। তন্ময় বাবু যে গুরুদায়িত্ব দিলেন যে শুভাপ্রসন্ন কোথায়, সেটা আমি শুভাপ্রসন্ন কোথায় লিংক করছি। এটা নিঃসন্দেহে সিবিআই খোঁজ রেখেছে। হ্যাঁ, সিবিআই
ট্র্যাকিং করছে এবং সিবিআই কাছে অনেক নথিপত্র আছে। খুব শিগগিরই যখন ডাকা হবে 26 জনের একটা তালিকা, লুকআউট তালিকা ওরা প্রকাশ করেছে, তার মধ্যেও সুভা প্রসন্নর নাম আছে আমি যতদূর জানি। সুতরাং সেটা যথাসময়ে উঠে আসবে, আমি সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছি না। আমি যেটা নিয়ে চিন্তা করছি যে মুখ্যমন্ত্রী গেছেন, এখানে বলে গেছেন তিনি আম আদমি পার্টির মতন রাস্তায় বসে ধর্ণা দেবেন, কালো শাল হয়তো জড়াবেন, আমি জানি না। তিনি ধর্ণা দিয়ে কী প্রমাণ করতে চাইবেন? যে আমার এখানে একটা কেলেঙ্কারি ঘটে গেছে, সেই কেলেঙ্কারিতে আমরা সবাই জড়িত, আমাদের বাঁচানো হোক। দেশের মানুষকে কি বার্তা দেবেন সেখান থেকে? এই একটা বার্তা দিতে পারেন, আর না হলে আমাদের অন্যায়ভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। দুটো বার্তা যে কোনো একটা বার্তা তিনি দিতে পারেন। দ্বিতীয় বার্তা যদি দিতে চান, যেটা মদন গোপাল বাবু গতকাল বিচারকের সামনে বলেছেন, গোপালটা যোগ করছেন, না গোপাল মাসির কান কামড়ে দিয়েছিল, ওই জন্য গোপাল বাদ। কোর্টের হিসেবে অনুযায়ী তিনি মদন গোপাল বাবু। তা মদন গোপাল বাবু যেটা কোর্টে বলেছেন যে তাকে দিয়ে জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে এবং মানসিকভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। সিবিআই যদি সত্যি এরকম কাজ করে থাকে তাহলে সিবিআই একটা অপরাধযোগ্য কাজ করেছে। এবং আমি যেহেতু মদন গোপাল বাবু শুধুমাত্র তৃণমূলের মন্ত্রী নন, আমারও মন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রী, অবশ্যই সেই ক্ষেত্রে আমি প্রার্থনা করব আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে গিয়ে তার যে রেকর্ডেড স্পিচ আছে সেখানে কোথায় কোথায় সিবিআই তাকে কি কি হুমকি দিয়েছে সেটাও রেকর্ডেড আছে, সেইগুলো প্লেস করে মাননীয় সুপ্রিম কোর্টকে জানান, আদালতে বলেছেন, সুপ্রিম কোর্টে জানান যে এইভাবে অত্যাচার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, তার নাম বলার জন্য জোর দেওয়া হচ্ছে। আমি চাইছি, আপনি চ্যালেঞ্জ করছেন, আমি চাইছি তিনি যান। আপনি চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় কালো শাল চাপিয়ে, কালো মুখে কতকাল কালো শাল চাপাবেন আমি জানি না, কালো শালটা না চাপিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এটা বলুন। এবং রাজ্যবাসীর অনেক টাকা সুপ্রিম কোর্টের পিছনে খরচা করে, আরো কিছু টাকা খরচা হবে রাজ্যবাসীর, কিন্তু রাজ্য তো একটা বিচার পাবে। ফাইন, আমি একটু দর্শকদের দেখাতে চাইবো সিবিআই এর বক্তব্য, যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজ্যের মন্ত্রী এই কথা বলেছেন। কি তাদের বক্তব্য, দিল্লিতে তারা যোগাযোগ শুরু করেছেন, দেখবো সিবিআই ভার্সন। আদালতে মদন মিত্রর করা অভিযোগের প্রেক্ষিতে এবার দিল্লিতে সদর দপ্তরে রিপোর্ট পাঠাচ্ছে রাজ্যে তদন্তে আসা সিবিআই এর দল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রিপোর্টে পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে সিবিআইকে বদনামের চক্রান্ত করার অভিযোগ করা হচ্ছে। মঙ্গলবার আলিপুর আদালতে শুনানি চলাকালীন পরিবহন মন্ত্রী সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা চাপ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সারদা থেকে টাকা নিয়েছে বলতে হবে। এই অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লিতে। সিবিআই সূত্রে খবর, রিপোর্টে বলা হবে সিবিআই এর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালতের ভেতরে এই মন্তব্য করেছেন মদন মিত্র। মিথ্যে অভিযোগ করে সারদা তদন্তের গায়ে রাজনীতির রং লাগাতে চাইছেন তিনি। চক্রান্ত করে সিবিআইকে বদনাম করার চেষ্টা চলছে। সূত্রের খবর, আদালতের ভেতরে মদন মিত্র কি বলেছেন বিস্তারিতভাবে তা তুলে ধরা হবে রিপোর্টে। একই সঙ্গে গোয়েন্দাদের তরফে বলা হবে, মদন মিত্রকে জেরার গোটাটাই ভিডিও রেকর্ডিং করা হয়েছে, প্রয়োজনে সেই ফুটেজ দিয়ে তারা প্রমাণ করে দিতে পারে মন্ত্রী মিথ্যে অভিযোগ করছেন। তারা জেরার সময় কোনো চাপই দেয়নি। এই ধরনের অভিযোগ করার জন্য মদন মিত্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া সম্ভব সে বিষয়েও জানতে চাওয়া হবে সদর দপ্তরের কাছে। সূত্রের খবর, ইতিমধ্যেই আইনজীবীদের পরামর্শও নিতে শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেবনারায়ণবাবু, সত্যিই তো যদি রাজ্যের মন্ত্রী এই ধরনের নিরাপত্তাহীনতার সংক্রান্ত অভিযোগ করেন এবং তার প্রাণ বিপন্ন সিবিআই জোর করে নাম বলানোর চেষ্টা করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। মুখ্যমন্ত্রীর নাম তিনি প্রকাশ্য আদালতে বললেন, ঠিক যেমন রজত মজুমদার বলেছিলেন, যদিও সেই সময় আরেকটা জল্পনাও ছিল যে ইচ্ছে করে মুকুল রায় এবং মুখ্যমন্ত্রীর নাম রজত মজুমদার প্রকাশ্য আদালতে বললেন এবং নথিভুক্ত করিয়ে রাখলেন। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আপনাকে জানতে চাইছি এইবার অন্তত মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়া উচিত নয় তার ঘনিষ্ঠ মন্ত্রীর অভিযোগ অনুযায়ী তাকে সুরক্ষা দিতে? কেন যাবেন? এগুলো আমাদের আনন্দ লাগতে পারে, কে কি বলছে এই দিয়ে কিছু যায় আসে। স্বয়ং মন্ত্রী তাতে কিছু যায় আসে না। এত অনেক কাজ আছে, উন্নয়নের অনেক কাজ আছে। আমার বক্তব্য তা নয়, বারবারই আমি একটা কথা বারবারই বলছি, বৃহত্তর জল 167টির মধ্যে 82টা কর্পোরেট জালিয়াতি মানে ইনস্টিটিউশন এই পশ্চিমবঙ্গে কার আমলে হয়েছে? মমতা ব্যানার্জির আমলে হয়েছে।
হ্যাঁ 700টা একটার মধ্যে আমার বক্তব্য তো না না আমি তা বলবো 11 আমি তা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সারদা থেকে আমি এক ফোঁটা আমার অঙ্ক বলে বলছি সারদার ব্যাপারটা তো আমার বক্তব্য হচ্ছে একটা জায়গায় গিয়ে ওয়াই 2001 থেকে 2008 পর্যন্ত হচ্ছে না, 8 থেকে 2011 লাস্ট 10 ইয়ার্সে কোনো কথা নেই, একটা জায়গায় কেন হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে আমি মনে করছি না, আজকে মনে হচ্ছে কোলগেট কেলেঙ্কারিতে সিবিআই প্রধানমন্ত্রীকে করেনি, তখন প্রধানমন্ত্রীকে ক্লিন চিট এখন বাধ্য হচ্ছে, এয়ারসেল ম্যাক্সিসে চিদাম্বরমকে, এগুলো সিবিআই যে কি অবস্থা করছে আমি তো বলবো না। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমার বক্তব্য আমি বৃহত্তর, আমি ওই পার্টিকুলার ব্যাপারে যাব না, আমার বক্তব্য হচ্ছে যে মানে যারা দোষী তারা হোক, আমি একটা জেনারেলাইজ কথা বলছি, কেন আমি যাব ওগুলোর প্রশ্ন? আমি আমার সিবিআই ঠিক মতো যারা দোষী তারা, আমার বক্তব্য সিবিআই জেনারেলি ঠিক মতো কাজ করছে না। এই কংগ্রেস 17টা, এই 17টাও ছিল না, সিবিআই একটা জায়গায় মমতা ব্যানার্জিকে হ্যাকেল করেছে, এটা নিঃসন্দেহ। ওয়াই নট? আর নিঃসন্দেহে মমতা ব্যানার্জি দলকে আমি বলছি, মমতা ব্যানার্জি সব আমি শুধু মমতা ব্যানার্জি আমি কাউকে সব বলছি না, আমি কাউকে বাঁচাতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি সমস্ত ইনকোয়ারিটা ট্রান্সপারেন্ট হচ্ছে না, একটা জায়গা দিয়ে হচ্ছে, আরো বৃহত্তর অনেক জায়গা আছে, আমার মনে হচ্ছে এটা হচ্ছে না। এবং পশ্চিমবঙ্গে অনেক 17টা কোম্পানির পক্ষে বলেছে, এবং আজও পর্যন্ত গতকাল আজকে সকালে পড়লাম মন্ডল কনস্ট্রাকশন এই পশ্চিমবঙ্গে তাদের টাকা তুলতে, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির কথা দিতে বলেছে, এবং এদেরও 2005 থেকে শুরু করে। এটার সঙ্গে সারদার তো কোনো বিরোধ নেই, আমি সারদাও সারদা ছেড়ে মন্ডল, সারদা 2008 থেকে নয়, রেজিস্টার্ড অ্যাপ্লাই করেছে 17 লক্ষ, তাদের কথা ভাববেন না। আমি একটা কথা বলছি, এসএফআইও কন্ট্রোল অফ আরওসি ওকে বাঁচানোর চেষ্টা করবে। আরে বাঁচাবে কি, ডেকে পাঠাচ্ছে, রোজ জেরা হচ্ছে, আপনাকে আমি জানাচ্ছি, আমি তো তখনই বুঝবো, আপনাকে আমি জানাই, তখনই বুঝবো না। আমি দেরি করছি সেন্ট্রাল, আপনি যে আমি দেরি করছি না, আমি এখনো বুঝতে পারছি না, আমি দেরি করছি। গতকাল এবং আজ সিবিআই ডেকে পাঠিয়ে জেরা হচ্ছে, না না ঘন্টার পর ঘন্টা, না না আমি দেখতে চাচ্ছি, যখন পরিষ্কার হবে আপনি হচ্ছে তো, না 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 হচ্ছে কি হচ্ছে তো, আমি তা বলি, আমার বক্তব্য হচ্ছে রেজিস্টার অফ কোম্পানিজ, আপনি বলেন সারদাকে ধরি, সারদার অনেক কিছু বলেছে, রেজিস্টার অফ কোম্পানিজ এর আধিকারিকদের অবধি ডাকা হচ্ছে। আরে বাবা তা হোক, কিন্তু আপনি বলছেন ডাকা হচ্ছে না, আমি এখনো বলছেন দেখিনি, আমি না, আমি একটা কথা বলছি, আমি নিরপেক্ষ তদন্ত চাই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 10 ইয়ার্স এ কিচ্ছু হচ্ছে না, কোল ব্লক সাদা লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 24 ইয়ার্স, তার মানে আপনারা বিজেপির সঙ্গে মিশে গেছেন, মানে ইউ উইল হেল্প বিজেপি, এই কথা মনে হচ্ছে, মনে হয় আমার তো মনে হয় না, শেষ করে দিতে চাইছেন, বিকজ ইউ হ্যাভ দ্য অনলি এজেন্ডা টু এক্সপ্লয়েট মাইনে দিয়ে কোন এমপি কিন্তু আপনারা সিপিএম পয়েন্টটা থেকে সরে যাচ্ছি, মানে কোশ্চেনটা কি খুব স্পেসিফিক কোশ্চেন, স্পেসিফিক আনসার। ওনার বক্তব্য যে সেই সিবিআই মোটিভেটেড, পলিটিক্যালি কথা সিবিআই মোটিভেটেড, লেখাপড়া এবং এই জন্যই ইউপিএ 2 এর আমলে নানা রকম সিবিআই এর মানে কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে, আজও উঠছে। প্রথম কথা হচ্ছে যেটা দেবনারায়ণ বাবু বললেন, মেলাইন করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলকে, হেকেল, আমি ওই শব্দটাই ব্যবহার করব না, মেলাইন করার চেষ্টা করছে, মানে এটা আমার বাংলা বা ইংরেজি অভিধান অত ভালো নয়, দেবনারায়ণ বাবু যে দলের প্রতিনিধিত্ব করেন তাদের মতো, মেলাইন করার যদি চেষ্টা করা হয়ে থাকে, বারবার প্রতিনিধিত্ব আমি সাপোর্ট, ঠিক আছে, আপনি তো বাধা নেই কোনো সাপোর্ট করতে, আপনি সবথেকে খারাপ টিমটাকেও সাপোর্ট করতে পারেন, তাতে কোনো বাধা নেই, লিগ টেবিলের নিচে থাকুক না, অসুবিধা কি আছে, সাপোর্টার তো আপনি। আজকে মেলাইন করার যদি চেষ্টা করা হয়ে থাকে, তার বিরুদ্ধে তারা কোনো স্টেপ নিচ্ছে না, আইনের পথ খোলা রয়েছে, আদালত খোলা রয়েছে, সুপ্রিম কোর্ট খোলা রয়েছে, কিউরেটিভ পিটিশন ফাইল করে মডিফিকেশন চাইতে পারে, করছে না। আজকে কোলগেট নিয়ে যে কথাটা বলছে বা এয়ারসেল ম্যাক্সিস নিয়ে করছে, কংগ্রেস কিন্তু রাস্তায় নামেনি, কংগ্রেস স্বাগত জানিয়েছে। যদি মনমোহন সিং এর প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেটমেন্ট রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে হবে, অসুবিধা নেই। যদি
তখন কেন করেননি? তখন সিবিআই সেটাকে বন্ধ করেছে। দ্যাট ইজ সিবিআই গভর্নমেন্ট কন্ট্রোল বাই, প্লিজ প্লিজ, গভর্নমেন্ট কন্ট্রোল বাই কংগ্রেস। নো নো নো, এটা একদম বলবেন না। সিবিআই এই সিবিআই কে কাঁধে করে ধেই ধেই করে নৃত্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাই তখন সিবিআই। আমি তাও বলিনি, তাও বলিনি। 93 সালে তখন বিজেপি বলতো সব জায়গায় সিবিআই তখন সিবিআই ধোয়া তুলে কথা। আর এখন যখন আপনাদের দলের দুর্নীতি সামনে এসে গেল তখন সিবিআই তুলসী পাতা। আই মাস্ট নট সে দিস। তাহলে আপনি বলুন একটা এজেন্সির নাম বলুন কে ইনভেস্টিগেট করবে। আপনি একটা এসআইটি সব পুড়িয়ে কে বলেছে আপনাকে সিবিআই অটোনোমাস না? সিবিআই রিক্রুটমেন্ট হয় কিভাবে জানেন? সিবিআই রিক্রুটমেন্ট প্রধান লোকপাল নিয়ে পরিষ্কার বিতর্ক আপনি দয়া করে সেটা গোপালগঞ্জ পর্যন্ত বলেছে। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো, দেবনারায়ণ বাবু প্লিজ দ্রুত দেখাতে চাইবো যে মদন মিত্র গ্রেফতারের পর নিঃসন্দেহে দেবনারায়ণ বাবুর বক্তব্যের প্রতিধ্বনি নানা তৃণমূল কংগ্রেস নেতাদের মুখে উঠে এসছে যে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক চক্রান্ত। কিন্তু সিবিআই সূত্র কি বলছে? মদনের পরে কে? সিবিআই যে তালিকা তৈরি করেছে যাদের সম্পর্কে নানা প্রশ্ন, নানা খটকা, নানা ধোঁয়াশা, কারা তারা দেখুন। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে। সিবিআই সূত্রে খবর খুব শীঘ্রই ফের ডেকে পাঠানো হতে পারে। অভিযোগ, তিনি একটি চ্যানেল বাজার দরের থেকে বেশি দামে বিক্রি করেছিলেন সুদীপ্ত সেনকে। এখানেই শেষ নয়, বিক্রির অঙ্ক থেকে বিক্রি করে পাওয়া টাকার হিসেব সর্বত্রই একাধিক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। সিবিআই জেরার জন্য ডেকে পাঠাতে পারে এক মন্ত্রীকে, যিনি তার লোকসানে চলা সিমেন্ট কারখানা বাজার দরের থেকে বেশি দামে বিক্রি করেছিলেন সারদা কর্ণধারকে। সারদা কেলেঙ্কারির তদন্তে ফের তলব করা হতে পারে শাসক দলের রাজ্যসভার এক সাংসদকে, যিনি তার লোকসানে চলা 16 লক্ষ টাকার সংবাদপত্র 15 কোটি টাকায় বিক্রি করেছিলেন সুদীপ্ত সেনকে। সিবিআইকে লেখা তাঁর চিঠিতে এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্দেশ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই যেন জেরার জন্য কলকাতায় হাজির হন তিনি, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। ডেকে পাঠানো হবে তাঁর প্রাক্তন স্ত্রীকেও। এছাড়াও সিবিআই ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে এক ব্যবসায়ীকে, যিনি একটি লোকসানে চলা কারখানা বিপুল অঙ্কের টাকায় বিক্রি করেছিলেন সুদীপ্ত সেনকে। সিবিআই সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ হয়ে গিয়েছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আলোচনা শেষ পর্বে আসুন একবার দ্রুত দেখে নিয়ে আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। বাংলা বইয়ের প্রকাশকরা বলেন যে বই পড়া ইদানিং কমে গেলেও দুটি বিষয়ের বইয়ের কাটতি একেবারে কমতি হয় না, একটি ভূত আর একটি গোয়েন্দা। আর সেই গোয়েন্দার নাম যদি হয় ব্যোমকেশ বক্সী, তাহলে তো কথাই নেই, বাঙালির অ্যাড্রিনালিন একেবারে হই হই করে দৌড়য়। আর সেই ব্যোমকেশ সেলুলয়েডে সৃষ্টি করেছেন কখনো সত্যজিৎ রায়, কখনো দিবাকর ব্যানার্জি, কখনো অঞ্জন দত্ত, কখনো ঋতুপর্ণ ঘোষ। আর এই মুহূর্তে শহরে যখন সিবিআই, শহরের মানুষ, রাজ্যের মানুষ তাকিয়ে আছেন যে সত্যের অনুসন্ধানে কি উঠে আসে তদন্তে, তখন পর্দায় ব্যোমকেশ। কাকতালীয় নিঃসন্দেহে তাই, কিন্তু সেই নিয়েই আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের বিষয়। শহরে সিবিআই, পর্দায় ব্যোমকেশ, সত্যান্বেষণে কি তবে বাংলার ভবিষ্যৎ? আমার সঙ্গে আছেন চট্টোপাধ্যায় কিউব, তিনজন চট্টোপাধ্যায়, আবির, অঞ্জন দত্তের ব্যোমকেশ, আছেন অনিন্দ, ঋতুপর্ণ ঘোষের অজিত, অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্তের অজিত এবং সমীর বন্দ্যোপাধ্যায়। আমরা যখন কেরিয়ার শুরু করেছি তখন লালবাজারে আড়ালে আবডালে আমরা সমীরদাকে লালবাজারের ব্যোমকেশ বলতাম, দুঁদে গোয়েন্দা অফিসার, অবশ্য এখন অবসরপ্রাপ্ত। গল্পের গোয়েন্দা এবং বাস্তবের গোয়েন্দা, তফাৎটা বা মিলটা জেনে নেব সমীর গাঙ্গুলির কাছ থেকে। কিন্তু শুরুতেই আবিরকে যেটা বলছিলাম যে একই সঙ্গে কাকতালীয়ভাবে সমাপতন, শহরে সিবিআই, পর্দায় ব্যোমকেশ। দেখুন।
শীতের শুরু। শহরের তাপমাত্রা ঘোরাফেরা করছে 13-র আশেপাশে। দিনের আলোয় কিছুটা উষ্ণতা সঞ্চয় করলেও সন্ধে নামার পর থেকেই ঠান্ডায় কাবু হচ্ছে তিলোত্তমা। আর এই শীতের আবহে হাই প্রোফাইল একটা খুন, বেনি মাধব বাবুর হত্যাকাণ্ড। কে তদন্ত করবে এই হত্যাকাণ্ডে? রাজ্য পুলিশ সুরাহা করতে পারছে না। সারদা তদন্তে রাজ্যের হেভিওয়েট নেতা মদন মিত্রকে আদালতে পেশ করছে সিবিআই। শাসক দলের নেতাকর্মীদের প্রবল বিক্ষোভ সামাল দিতে রাজ্য পুলিশের নাজেহাল অবস্থা। এর পাশাপাশি সারদা কাণ্ডে তৃণমূল যোগ নিয়ে রাজপথে মিটিং মিছিল চলছে বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে সরব সিপিএমও। বিরোধীদের সামলাতেও তুমুল ব্যস্ততা রাজ্য পুলিশের। এছাড়া রাজ্য পুলিশের মনোবল যেন এখন তলানিতে। দাপুটে শাসক দলের কর্মীদের চোখ রাঙানি আর হেনস্থার জেরে নিজেদের আত্মরক্ষার প্রশ্নেই তারা দিশেহারা। এদিকে রাজনৈতিক নিন্দুকেরা এমনও বলছেন, সত্যকে ঢাকা দিতে অনেক মিথ্যে মামলা সাজাতে হচ্ছে রাজ্য পুলিশকে। এত কিছুর মাঝে সময় কোথায়? একবার সিবিআই এর কথা ভাবা হয়েছিল, কিন্তু তারা জানিয়ে দিয়েছে সারদা কাণ্ডের মাথা টানা শুরু হয়েছে সবেমাত্র। এবার রাঘব বোয়ালদের জালে তোলার অপেক্ষা। তাই অন্যদিকে এই মুহূর্তে মাথা ঘামাতে রাজি নয় তারা। তাই আবার ফিরতে হলো সত্যান্বেষীকে। ব্যোমকেশ বক্সী ফিরে এলো। উদ্ঘাটিত হলো সত্য, আর সত্য উদ্ঘাটনের এই প্রক্রিয়াকেই ক্যামেরাবন্দি করলেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তর ব্যোমকেশ সিরিজের নতুন ছবি তৈরি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেনি সংহার কাহিনী অবলম্বনে ব্যোমকেশের এই ছবিকে ঘিরেই এখন টালিগঞ্জের বিপুল প্রত্যাশা। 2014 সেলুলয়েডে সেভাবে সাফল্যের স্বাদ না পেলেও সাল শেষে তা সুদে আসলে উসুল করে নিতে চায় টালিগঞ্জ। সারদা কাণ্ডের সত্য জানতে সিবিআই এর মুখ চেয়ে রাজ্যবাসী, আর সেলুলয়েডে সাফল্যের জন্য সত্যান্বেষীর মুখ চেয়ে টালিগঞ্জ। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আবির, রসিকতার আশ্রয় নেওয়া হয়েছে নিঃসন্দেহে, কিন্তু উইথ আ সিরিয়াস নোট। ধরো শরদিন্দুবাবু, আমি দেখছিলাম যে 1932 থেকে 37-এর মধ্যে 10টা ব্যোমকেশ কাহিনী লিখেছিলেন। যে কোনো গল্পই তুমি নাও না কেন 85-80 বছর আগেকার, এবং সেই প্রেক্ষিতে আজকে আবির চট্টোপাধ্যায় তার ছবি রিলিজ করছে 2014 ডিসেম্বরে। কতটা রিলেট করতে পারবে দর্শক? আমরা যখন প্রথম ব্যোমকেশ, মানে সিবিআই পার্টটা ছাড়া, অফকোর্স তুমি বলে দিলে থ্যাংক ইউ। না, আমরা যখন প্রথম ব্যোমকেশ শুটিং শুরু করি আদিম রিপু, তখনই অঞ্জনদা একটা ডিসিশন নিয়েছিলেন যে আমি যখনই ব্যোমকেশ করব, মানে অঞ্জনদা যখনই করবেন, সেটা পিরিয়ড ফিল্ম হবে, মানে সেটাকে কখনোই এই সময় নিয়ে আসা হবে না। কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্সে নিয়ে যাওয়ার কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। এমনিতেই কলকাতা শহরের এখন যে অবস্থা, সেক্ষেত্রে 1980 বা 85-90টাও কিন্তু এখন পিরিয়ড হয়ে গেছে একদম। আর এ তো 4-এর দশকের দাঙ্গা একদম। তো তখন অঞ্জনদা যেটা ডিসিশন নিলেন যে আমরা সময়টাকে যদি 60s এ আনতে পারি, তাহলে ওই 1946-47-এর আদিম রিপোর্ট যে দাঙ্গাটা, সেটাকে 1962-র দাঙ্গা দিয়ে যদি করা যায়। এবং তারপরে তুমি যদি দেখো আবার ব্যোমকেশ এবং এই মুহূর্তে বেনি সংহার, মানে ব্যোমকেশ ফিরে এলো, তিনটেই ওই 1960-70 দশকের গল্প। এবার মজা হচ্ছে ব্যোমকেশ তো কখনোই শুধুমাত্র গোয়েন্দা গল্প নয়, ব্যোমকেশ কিন্তু সেই সময়ের গল্পটাও বলে। সেই সময়ের বিভিন্ন মানুষ, তাদের মানসিকতা কি, তারা কিভাবে সমাজটাকে দেখছে, এবং তারা কিভাবে একে অপরের সঙ্গে মানুষের সম্পর্ক, সেটাও দেখছে। তো আমার মনে হয়েছে ব্যোমকেশের গল্পের সেটাও একটা ভীষণ বড় মজা। সেই কারণেই শুধুমাত্র গোয়েন্দা গল্প না থেকে একটা কমপ্লিট উপন্যাস হয়ে যায়। ছবির ক্ষেত্রেও আমরা সেইটাই রাখার চেষ্টা করেছি। এটা 69-70s-এর গল্প, এবং মজার বিষয় হচ্ছে সেই সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই সময়কার যে রাজনৈতিক মতবাদ বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজকে প্রচন্ডভাবে আলোড়ন তুলেছিল, সেটার কিন্তু রেফারেন্স এই ছবিতে আছে। কাজে সেই সময়টাকে লোকে রিভিজিট করবে বলে আমার মনে হয়। আবির তো পাল্টে যাচ্ছে, পরের নতুন ব্যোমকেশ অঞ্জন দত্ত খুঁজে ফেলেছেন, তো কি মনে হয় অজিত এক থাকবে? তো মনে হওয়ার তো কিছু আছে কি, আজকেই একটা কাগজে আমি যা ইন্টারভিউ পড়লাম, তাতে সেম অজিত আর সেম সত্যবতী থাকলে আবিরকে লোকের মনে পড়বে। যাকে অজিত বন্ধু পাল্টাতে পারে, কিন্তু সত্যবতী স্বামী পাল্টে ফেলবে, এটা একটু ঠিক আছে। হ্যাঁ, পাল্টাতেই হবে, কারণ আমার যেটা মনে হয় আসল কথাটা হচ্ছে যে কেমিস্ট্রিটা, মানে ব্যোমকেশ অজিতের কেমিস্ট্রিটা ম্যাচ করতে গেলে অ্যাটলিস্ট একটা দেখেও তো একটা ম্যাচিং এর ব্যাপার থাকে, সেটা ডিপেন্ড করছে নেক্সট ব্যোমকেশ কে হবে তার উপর।
আর এই যে বেনি সংখ্যার গল্পটা, দুটো গল্প আমি দেখছিলাম, বেনি সংখ্যার আর অর্থম অনর্থম, এটা হচ্ছে ধনী পরিবারের সেই সময়ের একটা রিফ্লেকশন এবং সেখানকার সাংসারিক নানা জটিলতা ইত্যাদি রিফ্লেক্টেড। যদিও শরদিন্দু মানে কতটা ভিশনটা কত দূর অবধি বিস্তৃত উল্লেখ করেছিলেন যে একান্নবর্তী পরিবার যে ছবিটা সেই যুগে ছিল, সেখানে লিখছেন যে না মানে মেয়ে এবং পুত্রবধূর হাঁড়ি আলাদা, মানে অলরেডি কিন্তু একান্নবর্তী পরিবারের ভাঙনটা অবধি এখানে রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু সেইটা কি হুবহু পাবো? মানে আজকের একটা ধরো 60 বা 65 সালের একটা ধনী পরিবারে সেই ধরনের জটিলতা, সেই সম্পর্কের আবর্ত কি হুবহু উঠে আসবে, নাকি গল্প থেকে কোথাও অঞ্জনদা লিবার্টি নিয়েছেন? এই যে ছবিটা হয়েছে, এটা প্রথমেই বলে রাখি, গল্পের প্রথম লাইনটাই ছিল, আমি মানে অজিত যেহেতু সম্পাদনার কাজে ব্যস্ত, এই গল্পে ব্যোমকেশের সঙ্গে সঙ্গে সারাক্ষণ অজিতকে দেখা যাবে না। ঠিক। এবং ব্যোমকেশ বলছে যে অজিত কিছুতে সাধু ভাষা ছাড়তে পারছেন, ওকে দিয়ে আর লেখানো হবে না, আমি নিজেই লিখব। তার মানে যেটা আমি বোঝাতে চাইছি, ছবি কদিনের শুট ছিল? যেরকম হয় নরমালি 24-25 দিনের শুটিং ছিল। 24-25 দিনের শুটে আমি বোধহয় হার্ডলি 3 দিন শুট করেছিলাম। আচ্ছা। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। ছবি কদিনের শুট ছিল? যেরকম হয় নরমালি 24-25 দিনের শুটিং ছিল। 24-25 দিনের শুটে আমি বোধহয় হার্ডলি 3 দিন শুট করেছিলাম। আচ্ছা। কাজী এই ছবিতে আমি তেমন ভাবে না থাকলেও এই ছবিতে অঞ্জনদা একটা জিনিস এনেছেন যে অজিত কেন আছে, একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জাগতে পারে। একজন বিবাহিত গোয়েন্দার বাড়িতে তার অবিবাহিত বন্ধু কি যোগ্যতায় থাকে, এই প্রশ্নটা কারোর মনে উঠেছে কি কোনোদিন? তাহলে কিন্তু অনেক রকমের সম্ভাবনা দেখা দিতে পারে। আমার মনে হয়েছে সেটা এখন পশ্চিমে মোটামুটি মানে শার্লক হোম এবং ওয়াটসনকে নিয়েও যত রকম এক্সপেরিমেন্ট এবং চর্চা এবং অ্যানালিসিস হচ্ছে, তাতেও তুমি যে সম্ভাবনাগুলো বলছো সবগুলোই উঠে আসছে না? সেটা খুব ভালো একটা সিন আমার জন্য রেখেছেন, যেটা করে আমি খুব আনন্দ পেয়েছি। যে অজিত জাস্টিফাই করছে যে আমি কেন আছি তোমাদের সংসারে, জানো? এবং সেখানে অজিত এটাই বলে যে এটা কিন্তু শুধু তোমাদের সংসার নয়, সংসারটা আমারও। আচ্ছা, খুব অদ্ভুতভাবে এই তিনজনের ইকুয়েশনটা উঠে আসে। আর এই ব্যোমকেশ অজিতের সংসারে এই অজিতকে কি আমরা আর পাবো না? মানে ঋতুপর্ণ ঘোষ আর নেই বলে কি এই অজিতকে আমরা হারিয়ে ফেললাম? আমার মনে হয় তার কারণ হচ্ছে যে ঋতুদার তো পরিকল্পনা ছিল 3টে ব্যোমকেশ করবে। এমনিতেই ধরো ফিল্মে বেশি টাকা, যার ফলে অজিত যদি ফিল্ম লাইনে চলে যায় তারপর সে আর সাহিত্যে ফিরবে না, এটা বুঝতে পারছি আমি। ডিরেকশনে চলে যাওয়ার পরে অজিত আর অভিনয় ডিরেকশনে বেশি টাকা, তাই আমার ধারণা যে এই মানে আমার অজিত মানে অভিনয় করাটা একদমই কাকতালীয়, কারণ আমি তো অভিনয় খুব একটা করি না। ঋতুদারও প্রাথমিক পরিকল্পনা ছিল অন্য একজনকে নিয়ে, তারপর তো ইউনিটের লোকজন বলেছে যে অনিন্দকে করিয়ে দে না, তাড়াতাড়ি হবে, কাছাকাছি আছে। তো আমি রাজি হয়ে যাই। রাজি হয়ে যাইও না, আমি তখন ঋতুদাকে হ্যাঁও বলিনি। সেরকম সময় ঋতুদা কাগজে জানিয়ে দিল যে আমি অজিত অভিনয় করছি। বড় বড় করে আমার ছবি দিয়ে দেখলাম বেরিয়ে গেছে। সবাই আমার বাড়ি টাড়িতে রাগারাগি করলো, কেউ আমাদের জানাসনি। তো আমি আর কি করবো, মুখ বুঝে পুরোটা সহ্য করলাম। মাঝখান থেকে যেটা হলো, আমার ছবিটা ওই সময় শুরু হওয়ার কথা ছিল, সেইটা পিছিয়ে গেল ধরো প্রায় 1 বছর অজিত করার জন্য। আর সুজয়ের তো ছেড়েই দাও, ব্যোমকেশ করার জন্য ওর ছবিটা আরো পিছিয়ে গেছে। তো ফলে অ্যাকচুয়ালি আমি অজিত করা এবং সুজয় ব্যোমকেশ করা, আমার ধারণা যে আমাদের কাজটা একটু পিছিয়েছে। কিন্তু আমি মানে অজিতের ভূমিকা অভিনয় করেছিলাম, এটা নিয়ে আমার যত কিছু মনে থাকবে তার থেকে অনেক বেশি মনে থাকবে যে ঋতুদার শেষ ছবি, সেই ছবিটার আমি ওই 3টে মাস ঋতুদার একদম সঙ্গে সঙ্গে ছিলাম। প্রচুর গল্প হয়েছে, প্রচুর আড্ডা হয়েছে, এবং ওইটা কখনো অজিত হয়তো লিখবে। এইখানে আমার তোমার কাছে মানে লেখক হিসেবেও একটা জিনিস জানা, সেটা হচ্ছে ধরো 1930 যখন পাঁচকড়িতে দেবেন্দ্র বিজয় বসু তিনি মালকোচা ধুতিবে, সেই সময় কিন্তু ব্যোমকেশও চলে এলো। এবং ব্যোমকেশ যেখানে পৌঁছলো এবং যতটা সাম্প্রতিক থাকলো, যতটা আজকের এই 2014তেও ব্যোমকেশকে একেবারে এখনকার বাঙালি বলেও চালিয়ে দেওয়া যায়, সেটা পরবর্তী সময় দেবসাহিত্য কুটির তো অনেককে দিয়ে লিখিয়েছেন। মানে আমি আজকেই দেখছিলাম যে বুদ্ধদেব বসু লিখেছেন, প্রবোধ সান্যাল লিখেছেন, কারুর গোয়েন্দা
চরিত্র, ইভেন প্রেমেন্দ্র মিত্র অসাধারণ লেখক, কিন্তু তার পরাশর বর্মা সেই রেলিভেন্সের জায়গাটায় উঠতে পারেননি। পরাশর বর্মা আমার মনে হয় একটু সেরিব্রাল, ফলে প্রেমেন্দ্র মিত্র এমন ভাবে গল্পগুলো ফেঁদেছিলেন, আমার ওটা কিন্তু তারপরে যে এগিয়ে যাবে তা না। তুমি দেখবে যে একটা গোয়েন্দা গল্পের যেটা খুব প্রাইমারি একটা জিনিস এক্ষুনি শাশ্বত বলছিল, যে তোমার ক্রাইমটা কি সেইটার উপর কিন্তু নির্ভর করে, বা ওই প্লটটা কি, এই প্লটটার জন্য কিন্তু মানে আমি বলছি এতদিন ধরে কনান ডয়েলও কিন্তু এইভাবে টিকে গেছে, যাকে নিয়ে এত কিছু করা হচ্ছে। শরদিন্দু আর সত্যজিৎ এই দুজনের খুব মিল ছিল। আমি বলছি যে শুধু বেশভূষাই না বা হাইটের জন্যই নয়, ওনাদের ভাবনা চিন্তার মধ্যে না একটা অদ্ভুত সাজুজ্য ছিল, খুব ক্ল্যারিটি অফ থট, যে আমি যে প্লটটাকে বাঁচবো সেটা কিভাবে হবে। শরদিন্দুর ক্ষেত্রে আমি একটু বেশি পয়েন্ট দেবো আমার নিজের, যেহেতু একটু বেশি প্রিয় বলে, তার কারণ উনি খুব কি বলবো, আদিম রিপু যে উনি গল্প নিয়ে করেছেন, মানে সেই আদিম কিছু প্রবৃত্তি নিয়ে উনি না সবসময় লেখালেখিগুলো করেছেন, ফলে ওগুলো ডেটেড না। ঠিক, এটা ঠিকই যে আবির যেরকম বলছে একটা পিরিয়ডকে সেটা রিপ্রেজেন্ট করে, একই রকম ভাবে যে এতটা সময় পেরিয়ে গিয়েও কিন্তু সেইটা দোষ কোনোটাই তো ডেটেড হয় না একদম। ফলে আমি যেগুলো নিষিদ্ধ আগেও ছিল সেগুলো এখনো সেইটা কিন্তু একই রকম ভাবে প্রাসঙ্গিক। ফলে শরদিন্দু কোনোদিনই মুছে যাবে তা না। আর একটা হচ্ছে বুদ্ধিদীপ, মানে বুদ্ধির দীপ্তি আর কি, এবং মানে চরিত্র নির্মাণেও সেটা বারবার জাস্টিফাই করেছে নাকি। মাকড়সা রসের মতন একটা, আমি ক্ষেত্রগুপ্ত একটা লেখা পড়ছিলাম যে খুব ক্রিটিসাইজ করেছেন যে সনতের ফটোগ্রাফার, সনতের যে চরিত্রটা সেটা ভেতরে অনেক আলগা, কিন্তু সেটাও শরদিন্দু এত সুন্দরভাবে মানে কেন মানে হেলেনের সঙ্গে তুলনা করেছেন মেদিনীকে, যে কেন ওর ভেতরে, আমি আর বাকিটা বলবো না কারণ ছবিটা রিলিজ করবে, আপনারা পর্দাতেই দেখবেন। কিন্তু আমি বলছি যে কোথাও একটা চরিত্র নির্মাণেও একেবারে মানে উপন্যাস লেখকের, শুধু গোয়েন্দা গল্প নয়, উপন্যাস লেখকের মতো শেডস গুলো ধরেছেন একদমই। এবং তুমি দেখো ব্যোমকেশেও আমরা যতই বলি যে ব্যোমকেশকে আমাদের কেন এত ভালো লাগে, ব্যোমকেশের বাঙালি আনার জন্য, কিন্তু একই সঙ্গে ব্যোমকেশ কিন্তু ভীষণভাবে আন্তর্জাতিক, তার ভাবনা চিন্তায়, তার কথাবার্তায় এবং কাজের দিক থেকেও মাঝে মধ্যেই দেখা যায় যে দিল্লি থেকে ডাক আসছে, সর্দার বল্লভভাই প্যাটেল ডেকে পাঠাচ্ছেন, কাজেই সেই দিক থেকেও কিন্তু ব্যোমকেশ অনেকটা অন্যরকম। এবং এই ছবিতেই একটা সংলাপও আছে ব্যোমকেশের, যেখানে কিনা তদন্তের কাজে আটকে যাওয়ায় ও খোকার শরীর খারাপ, তার ঠিকমতো মনোযোগ দিতে পারছে না, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না, সত্যবতী সেই নিয়ে খুব অশান্তি করছে। ব্যোমকেশ খুব নিষ্পৃহভাবে বলে যে উপার্জনটা যদি না করি তাহলে তো ওই ডাক্তারের কাছে নিয়ে যাবার মতো পয়সাটাও থাকবে না। এবং তুমি দেখো কত দিন আগে দাঁড়িয়ে এরকম একটা সত্যি কথা ব্যোমকেশ খুব নিপাটভাবে বলে দেয়, এবং সেই কারণেই বোধহয় ব্যোমকেশের সত্যান্বেষণটাই মানে কারেক্ট ডেফিনেশন, যে ও যে এই টানাপোড়েনটা আজকে তুমি কর্পোরেট যুগেও ফেলে দিতে পারবে, আমি সমিতদার কাছে আসবো। সমিতদা, গল্পের গোয়েন্দা, বাস্তবের গোয়েন্দা, আমি প্রথম আপনার কাছে জানতে চাইবো যে পাঠক হিসেবে নিজে গোয়েন্দাগিরির পেশায় এত বছর সাফল্যের সঙ্গে থাকার পর আপনার চোখে ব্যোমকেশকে আপনি কিভাবে দেখেন? দেখো, একটা হচ্ছে গল্পকে অবলম্বন করে একটা সিনেমা হচ্ছে, বা সেই সময়ের সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক বা বিভিন্ন দিকের প্রেক্ষাপটে তখনকার লেখক লিখছেন। যেমন উনি যদি এখন লেখেন তাহলে সেটা এখনকার প্রেক্ষাপট, এখনকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিকগুলো প্রতিফলিত হবে। কিন্তু গল্পের সঙ্গে বাস্তবের অনেক ফারাকটা এই কারণে যে আপনারা কেউ পড়েছেন কিনা জানি না, স্টোন লিওপার্ড বলে কলিন ফবসের একটা বই আছে, তুমি দেখেছো বোধহয়। সেখানে কিন্তু একদম শেষেও কেউ বুঝতে পেরেও পারলো না যে কে অ্যাকচুয়ালি স্টোন লিওপার্ড ছিল। তো ঠিক তেমনি এখানে তো আমি একটা গল্পের জায়গায় গিয়ে একটা কনক্লুশনে আসছি, এখানে আমরা কাউকে না কাউকে একটা জায়গায় নায়ক হিসেবে স্থাপিত করবো, সেই ইত্যাদি জায়গা আছে। কিন্তু বাস্তবের সঙ্গে যে সব, এখানে দেখবে তুমি একটা গল্প নিয়ে গিয়ে কে করেছে সেটাকে আবিষ্কার করে দিল গোয়েন্দা। বাদশাহী আংটিকে নিয়েছে, ফেলুদা বা ব্যোমকেশ জায়গা এগুলো করছেন, কিন্তু বাস্তবের গোয়েন্দাকে তো শুধু ওখানেই শেষ করতে হচ্ছে না, তাকে তো চার্জশিট দিয়ে, তাকে তোমার যত সাক্ষী আছে, যেমন অধুনা, তোমাকে আমি খুব অনেস্টলি বলছি, হয়তো আমার বলাটা ঠিক হচ্ছে না কিন্তু বলে ফেলছি, এই যে তপন দত্ত কেসের যে রায়, এটা নিয়ে বোধহয় কালকে একটা সংবাদপত্রের নাম বলছে না, লিডিং সংবাদপত্রে বেরোবে, তো ওটাই পড়তে গিয়ে দেখলাম সেখানে বলছে, আমি মানে এনাদের সুবিধার জন্য আমি বলছি যে পিলিয়ন রাইডার সে হচ্ছে ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, তপন দত্ত গাড়িটা চালাচ্ছিলেন। এবার পিলিয়ন রাইডার বলছে যে ওরকম একটা জায়গায় আমরা একটা লেভেল ক্রসিং এর কাছে আসার সময় আমাদেরকে গুলি মানে ইনডিসক্রিমিনেট ফায়ারিং শুরু হলো। এবার তপন দত্ত তো মারা গেলেন ওখানে, সেটা আমরা পরে জানা যাচ্ছে।
এবার উনি যখন হসপিটালে গেলেন উনি বলছেন আমি লাফিয়ে পড়ে গেছিলাম একটা নর্দমায়, সুতরাং তার ইনজুরিতে পাওয়া গেল 3টে ব্রুইজ, বুঝেছো? এবার চলন্ত একটা মোটর বাইক থেকে কিন্তু কেউ লাফিয়ে পড়তে পারে না, এটা অসম্ভব। নাম্বার 2, উনি যে এমসিটা করলেন, মেডিকেল রিপোর্টটা করলেন, সেখানে কিন্তু কে গাড়িটা চালাচ্ছিল, সে কোথায় গুলি সাস্টেন করলো সেটা নেই। গল্পে কিন্তু এটা অনেক কিছু হয়ে যাবে। এটা আপনি বহুবার বলেছেন যে আমার মানে আপনার গোয়েন্দাগিরি, আপনার কেরিয়ারে যে কাজগুলো করতে হয়েছে সেটা কখনো মানে অপরাধীকে আদালতের সামনে অপরাধী প্রমাণ করা না, এবং তথ্য প্রমাণ সমস্ত অ্যাকুমুলেট করে এবং আদালতের কাছে বাস্তব যোগ্য বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা, একদম সেখানে আরেকটা নিঃসন্দেহে বড় পার্ট। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে ব্যোমকেশ কাহিনী আজকেও এতটা চিরনতুন যে শুধু সেলুলয়েডে নয়, মঞ্চে এবং টিভি সিরিয়ালেও বারবার সেই ব্যোমকেশকে আমরা ফিরে পেতে চাই। দেখুন। 100% সাফল্য যার ক্যারিয়ারে তাকে যে অন্যরা ঈর্ষা করবেন এতে আর অবাক হওয়ার কি আছে। অন্য গোয়েন্দাই হোক, পুলিশই হোক কিংবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, ব্যোমকেশ বক্সির সাফল্য ছাপিয়ে যায় সকলের সাফল্যকেই। আর এমন একজন গোয়েন্দাকে নিয়ে পরিচালকদের মধ্যে যে টানাটানি হবে সেটাই তো স্বাভাবিক, হয়ে উঠছে তেমনটা। কিন্তু কোন সত্য গোপন করেছেন কি? ব্যোমকেশ বক্সির কাহিনী অবলম্বনে উত্তম কুমার অভিনীত সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবিটি মুক্তি পায় 1967 সালে। তারপর কাটতে চলল প্রায় 5 দশক। এখনো ব্যোমকেশই পরিচালকদের হট ফেভারিট। ব্যোমকেশ বক্সির সত্য কেনা নিয়ে দ্বন্দ্ব চলে পরিচালকদের মধ্যে, অভিনেতাদের মধ্যেও কম লড়াই হয়নি। শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও লুক টেস্ট দিয়েছিলেন ব্যোমকেশ হওয়ার জন্য। নমস্কার, আমি ব্যোমকেশ। 2010 সালে অঞ্জন দত্ত পর্দায় আনলেন ব্যোমকেশ বক্সিকে। বড় পর্দায় বাঙালি পেল নতুন ব্যোমকেশ অজিতকে, আবির চট্টোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। এরপরই একে একে পরিচালকরা তৈরি করতে শুরু করলেন ব্যোমকেশকে নিয়ে ছবি। অঞ্জন তৈরি করলেন ব্যোমকেশ সিরিজের দ্বিতীয় ছবি আবার ব্যোমকেশ। এবার বলুন এটা জটিল রহস্য কি? বলিউডের পরিচালক সুজয় ঘোষকে দেখা গেল ঋতুপর্ণ ঘোষের ছবিতে ব্যোমকেশের চরিত্রে। অজিত হলেন গায়ক গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়, বাদ গেলেন না ধৃতিমান চট্টোপাধ্যায়ও। শৈবাল মিত্রর সজারুর কাটাতে ব্যোমকেশের চরিত্রে ধৃতিমান। শুধু টালিগঞ্জেই নয়, ব্যোমকেশ পাড়ি দিলেন বলিউডেও। মুক্তির অপেক্ষায় দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি, সেখানে সত্যান্বেষীর চরিত্রে সুশান্ত সিংহ রাজপুত। এবার অঞ্জনও নিয়ে আসছেন তার ব্যোমকেশ সিরিজের তৃতীয় ছবিকে। প্রেমী সংহার। আরে খোপা খোপা, ভালো বলেছো সত্য, সাবাস। শুধু সিনেমাই নয়, ব্রাত্য বসু মঞ্চেও এনেছেন ব্যোমকেশ বক্সিকে। উনি পা টিপে টিপে ঘরের থেকে বেরোয়। বড় পর্দা মঞ্চ তো বটেই, ছোট পর্দাতেও পরিচালকদের পছন্দের তালিকায় ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ বললেই প্রথমেই ভেসে ওঠে রজিত কাপুরের নাম। ব্যোমকেশের ইউএসপি বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানাকেই হিন্দি ভাষার টিভি সিরিজে নিজের শরীরী ভাষায় এমন আত্মস্থ করেছিলেন অবাঙালি অভিনেতা রজিত যে অনায়াসে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির আইকন। আজ ছোট পর্দায় সত্যান্বেষীর ভূমিকায় দেখা যায় গৌরব চক্রবর্তীকে। বছরের পর বছর ধরে ছোট পর্দায় চলছে ব্যোমকেশের সত্যান্বেষণ। তবে শুধু সিনেমা, সিরিয়াল বা মঞ্চায়নেই নয়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের সাহিত্যগুণও অপরিসীম। শরদিন্দু নিজে বলতেন, ব্যোমকেশ কোনো গোয়েন্দা গল্প নয়, ব্যোমকেশ সামাজিক উপন্যাস। বাংলা সাহিত্যের চরিত্র হিসেবে ব্যোমকেশ অমর এক সৃষ্টি। এবিপি আনন্দ। আবির, 1993 সালে যে বছর আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম সেই বছর রজিত কাপুরের আমার মনে আছে যে মাধ্যমিকের পড়া ছেড়ে ওইটা ছেড়ে আমি উঠতে পারতাম না, বাসুবাবুর অসাধারণ সিরিয়াল। তার আগে শুনেছি 1980 সালে তখন একটা সিরিয়াল হয়েছিল, তখনকার দূরদর্শনে অজয় গাঙ্গুলি করেছিলেন, সেটা অবশ্য মানে এখনো আমি ইউটিউবে অন্তত দেখিনি। তো তোমার ব্যোমকেশের চরিত্রায়নের সব থেকে বড় অনুপ্রেরণা বলো, বা হয় না যে এইটা আছে এই ছাপটা আমি পড়তে দেবো না, সব থেকে বড় তোমার মানে চ্যালেঞ্জ কোনটা ছিল, কাকে অতিক্রম করা? এটা সমাপতন কিনা জানি না, 1993 সালে আমার প্রথম ব্যোমকেশের বই গিফট পাওয়া বাবার কাছ থেকে। আচ্ছা, তো প্রথম পড়েছি সেই সময়। তারপরে যেটা হলো, রজিত কাপুরেরটা খুব আবছাভাবে মনে ছিল, কিন্তু মনে হচ্ছিল যে খুব ভালো। তারপরে বড় হয়ে চিড়িয়াখানাও দেখেছি একদম। কিন্তু যেটা সুবিধা হয়েছিল যে দুটোই যে খুব প্রভাব, যেটা হয় না যে ভীষণভাবে একটা ইমপ্রেশন তৈরি করে, সেই রকম একটা ইমপ্রেশন ছিল না লাকিলি। তারপরে যখন কলেজে যাই
তখন আবার ব্যোমকেশ পড়ি, এবার ব্যোমকেশটা পড়তে অনেকটা বেটার লাগলো। আচ্ছা, তারপরে যখন ছবি করতে গেলাম তখন অঞ্জনদার ব্রিফ ওইটাই ছিল যে তুই কিন্তু বইটা পড়বি, তুই কিন্তু ছবিটা দেখিস না। কিন্তু অঞ্জনদা যেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছিলেন যে তুই চিড়িয়াখানা দেখ, কিন্তু তুই খালি উত্তমবাবুকে দেখ, ছবিটা দেখিস না, তুই খালি উত্তমবাবুকে দেখ। এবং ওনার বাড়িতে একদম ডিভিডি চালিয়ে দেখানো হয়েছিল। কাজেই করতে যাওয়ার আগে এইটাই আমার ব্রিফ ছিল। বেশিটা তুমি বলতে পারো বই, আর বাকি কয়েকটা জিনিস যেটা আমার মনে হয়েছিল যে চিড়িয়াখানাতে বিশেষ করে ছবি হিসেবে কিন্তু চিড়িয়াখানা আমার খুব একটা পছন্দ নয়, বিশেষ করে শেষটা গল্পে যে জায়গায় পৌঁছয় সেটা সিনেমায় অতটা পৌঁছয়নি বলে আমার মনে হয়েছে। কিন্তু উত্তমবাবুর কতগুলো ক্যারেক্টারাইজেশন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, এবং নিজের ওই গ্ল্যামারাস যে ইমেজটা ছেড়ে বেরিয়ে এসে কয়েকটা জিনিস সেইটা খুব ভালোভাবে নোটিস করতে পেরেছিলাম। ডেফিনেটলি অঞ্জনদা যেভাবে দেখিয়েছিলেন সেটা। কিন্তু বাঙালির এই আইকনগুলোকে তুমি মানে নতুন ভার্সানে যেভাবে চ্যালেঞ্জ করছো, আমি এই অনুষ্ঠানের শেষে দর্শকদের আরেকটা ব্রেকিং নিউজ দিতে চাইবো, সেটা হচ্ছে ঝিন্দের বন্দি, আমাদের সকলের খুব প্রিয় ছবি। তাতে উত্তম কুমারের রোলে তুমি নাকি করছো শঙ্করের রোলে, এরকম কিছু এখনো ফাইনাল হয়নি। ময়ূরবাহনের রোলে সৌমিত্র বাবুর রোলে পরম, না না এরকম কিছু এখনো ফাইনাল হয়নি। প্রাথমিক একটা কথা অঞ্জনদার সঙ্গে হয়েছে, বাট অঞ্জনদা তো কখন কি বলছেন সেটা ধরে বসে থাকাটা খুব মুশকিল। কারণ আমি দেখলাম উনি মাঝে মধ্যেই বলছেন যে আমি নাকি দ্বিতীয় ব্যোমকেশ করার পরেই ফেলুদার চরিত্রে অভিনয় করবো বলে ঠিক করেছিলাম, এবং তৃতীয় ব্যোমকেশ যখন ব্যোমকেশ ফিরে এলো যখন হচ্ছে, আমি নাকি অলরেডি ডিসাইডেড আমি ফেলুদা করছি। সেটা ঠিক নয়। আমি তৃতীয় ব্যোমকেশ করারও মাস 3 পরে ফাইনাল হয় যে আমি বাঁচি আংটি করবো। কাজেই যখন আমি তৃতীয় ব্যোমকেশ করছি, আলোচনাটা তখন হয়ে গেছে, কিন্তু তখন আমি ফাইনাল ডিসিশন নিতে পারিনি, কারণ খুব কঠিন ছিল এই ডিসিশনটা। বাট ব্যোমকেশের জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। এখন দেখা যাক, আমি চাই তৃতীয় ব্যোমকেশ প্রথম দুটো ব্যোমকেশের থেকেও দর্শকদের আরো বেশি ভালো লাগুক, তাহলে এন্ডটা খুব পজিটিভ নোটে হবে। ফাইন। আর অজিতের কি খবর? অজিত কতদিন অবধি অজিতের ভূমিকায় স্বচ্ছন্দে অভিনয় করবে? যতদিন মানায়, আমার কোনো অসুবিধা নেই। মানে তুমি কি এটা কল্পনা করতে পারছো যে একের পর এক ব্যোমকেশ পাল্টে যাবে, কিন্তু অজিত একম অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়? অজিতের একটা সুবিধা আছে, গল্পে আছে অজিত ব্যোমকেশের থেকে একটু বড়, কয়েক মাসের হলেও বড়, ঠিক 3 মাসের বড় আছে গল্পে। যাকে ঠিক আছে, সেই অনুযায়ী আমরা ব্যোমকেশ ঠিক করে নেবো। অজিতের সম্বন্ধে কানাঘুষো শোনা যাচ্ছে যে অজিত নাকি এখন বেশ পাল্টার অন্য গোয়েন্দা ভূমিকায় নেমে গেছে। ওই জন্য ওইদিকে হওয়ার পর তোমার অজিত করতে ইচ্ছে করবে তো? আমার কোনো কিছুতেই মানে রোলটা ভালো, এবং সেটা একটা জায়গা তো আমাকে দিয়েছে, আমি অস্বীকার করব কি করে? না, বাংলা সাহিত্যে চিরকালীন একটা চরিত্র, এবং এই চরিত্রগুলো কি হয়, এগুলো না যতদিন এই যে দুটো করলাম কি 3টে করলাম, তাতে যদি মানুষের ভালো লেগে যায়, এটা কিন্তু নামটা বাংলা ছবির হিস্ট্রিতে থেকে যায়। ঠিক ঠিক, মানে এটা কি অজিতের তোমার ওইগুলো মানে থেকে যাওয়ার মতন ব্যাপার, এটা কিন্তু হিস্ট্রিতে ঢুকে গেছি কিন্তু অলরেডি। বাড়িতে থেকে যাওয়ার মতো ব্যাপার। এই হাসি দিয়ে এবং শুভেচ্ছা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে।